পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান তেহরানের। নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি ওয়াশিংটনের। যুদ্ধের প্রভাবে দেশে দেশে বাড়ছে জ্বালানির দাম। কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধে বিপাকে উদ্যোক্তারা। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার হুমকি নেতানিয়াহুর। הבטחתי לכם שאנחנו נמשיך לכתוש את משטר הטרור בטהרן, וזה בדיוק מה שאנחנו עושים. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। হরমুজ প্রণালী খুলতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পরিস্থিতি জটিল করতে চাইলে গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য নরকে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দেশটিতে বিধ্বস্ত যুদ্ধবিমানের নিখোঁজ আরেক পাইলটকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আর অভিযানে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান ভূপাতিতের দাবি করেছে IRGC। পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে। রোববার সকালে ইসরায়েল উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব সহ বিভিন্ন শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানার দাবি করা হয়। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের হাউথি ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। কুয়েত, আমিরাত, সৌদি আরব ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় আক্রমণের ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। הבטחתי לכם שאנחנו נמשיך לכתוש את משטר הטרור בטהרן, וזה בדיוק מה שאנחנו עושים. אחרי שהשמדנו להם 70% ביכולת ייצור הפלדה, שמשמש להם חומר גלם לכלי הנשק נגדנו, אנחנו היום תקפנו את המפעלים הפטרוכימיים. এদিকে ইরানে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের আরও এক পাইলটকে নিরাপদে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, বিশেষ এই অভিযানে শত শত মার্কিন সেনা যুদ্ধবিমান অংশ নেয়। অভিযানে কয়েকজন ইরানি নিহত হলেও কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানায় ট্রাম্প। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে মার্কিন সেনা উদ্ধারের বিষয়ে কোনো কিছু জানানো না হলেও অভিযানে অংশ নেওয়া আরও একটি বিমান ভূপাতিতের দাবি করা হয়েছে। এর আগে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে ইরানের উপর নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করে একটি অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য গোটা অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। রাহানুল রানা, সময় সংবাদ। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের 763টি স্কুলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাণিজ্যিক স্থাপনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান। হতাহতের শিকার হয়েছেন স্বাস্থ্যসেবা কর্মীরাও। জরুরি সরঞ্জাম থেকে গবেষণাগার সব ক্ষেত্রে স্পষ্ট হামলার ক্ষত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকেই একের পর এক লক্ষ্যবস্তু করা হয় বেসামরিক এলাকা। প্রথম দফার বিমান হামলায় মিনাবে মেয়েদের একটি স্কুলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ব্যবসা স্থাপনার পাশাপাশি হামলা চালানো হয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ জরুরি পরিষেবায়। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে দেশজুড়ে 763টি স্কুলে হামলা চালানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় হাজারো বেসামরিক এলাকা। 22,000-এর বেশি বাণিজ্যিক স্থাপনা এবং 322টি স্বাস্থ্য ও মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। 18টি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান সহ 20টি রেড ক্রিসেন্ট স্থাপনায় হামলার কথাও জানানো হয়। জরুরি সরঞ্জাম সহ 3টি হেলিকপ্টার, 46টি অ্যাম্বুলেন্স এবং 48টি জরুরি পরিষেবা দেয়া যানবাহনের ক্ষতি হয়েছে। হামলার শিকার হয়েছেন জরুরি সেবা কর্মীরাও। রেড ক্রিসেন্টের 4 সদস্য সহ 2 জন অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। হতাহতের শিকার হয়েছেন মেডিকেল কর্মীরাও। লক্ষ্যবস্তু হয়েছে পেট্রোকেমিক্যাল স্থাপনা, সীমান্ত ব্যবসা টার্মিনাল, শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণা সহ অসংখ্য বেসামরিক মানুষের ঘরবাড়ি। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান যুদ্ধে আকাশপথে বড় সড় ধাক্কা খেল পরাশক্তি যুক্তরাষ্ট্র। একের পর এক বিধ্বস্ত হচ্ছে মার্কিন যুদ্ধবিমান ও রিফয়েলিং এয়ারক্রাফট। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট 7টি সামরিক উড়োজাহাজ ধ্বংস হল। রণক্ষেত্রে ওয়াশিংটনের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
ইরানের সঙ্গে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে আকাশপথে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার পৃথক দুটি ঘটনায় বিমান বাহিনীর একটি F-15E এবং একটি A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর মধ্য দিয়ে চলমান এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট 7টি সামরিক উড়োজাহাজ ধ্বংস হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। একের পর এক বিমান হারানোয় মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন আধিপত্য এখন বড় চ্যালেঞ্জের মুখে। এর আগে গত 2 মার্চ কুয়েতের আকাশে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যান্ত্রিক ত্রুটির কারণে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভুলবশত ভূপাতিত হয়। যদিও সেই ঘটনায় 3টি বিমানের 6 জন ক্রু সদস্যই প্যারাসুট দিয়ে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তবে 12 মার্চের ঘটনায় ইরাকের আকাশে একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন বিমান বাহিনীর 6 সদস্য। গত 27 মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। সেই হামলায় রানওয়েতে থাকা একটি E-3 সেন্ট্রি নজরদারি উড়োজাহাজ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সূত্রগুলো জানিয়েছে ওই একই হামলায় যুক্তরাষ্ট্রের আরও একটি রিফুয়েলিং উড়োজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত মাসে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে একটি F-35 যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সব মিলিয়ে আকাশপথে একের পর এক ক্ষয়ক্ষতির হিসেব এখন কষতে হচ্ছে হোয়াইট হাউসকে। প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের দাবি করলেও ইরানের প্রতিরোধের মুখে মার্কিন বিমান বাহিনীর এই ক্ষয়ক্ষতি এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সামরিক শক্তি ধ্বংস করার দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করেছে ইরান। গেল 20 বছরে মার্কিন বিমান বাহিনীর ওপর এমন বড় আঘাত আর দেখা যায়নি। রাডার ব্যবস্থা ধ্বংস হওয়ার পরও অত্যাধুনিক ইনফ্রারেড প্রযুক্তির সাহায্যে এই পাল্টা হামলা চালিয়েছে ইরান। সম্প্রতি ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা শেষ হয়ে গেছে, ঠিক তখনই এমন হামলা মার্কিন প্রতিরক্ষা বিভাগকে বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের বেশিরভাগ রাডার ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ায় তারা এখন বিকল্প কৌশলে এগোচ্ছে। ইরানের রেভলিউশনারি গার্ডের প্রকাশিত ফুটেজ অনুযায়ী তারা এখন রাডারের বদলে ইলেকট্রো অপটিক্যাল বা ইনফ্রারেড সেন্সর ব্যবহার করছে। এই প্রযুক্তি মূলত বিমানের ইঞ্জিনের তাপ বা ঘর্ষণের ফলে তৈরি হওয়া তাপ শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাডার সংকেত না থাকায় মার্কিন যুদ্ধবিমানগুলো এই হামলার আগাম সতর্কতা পাচ্ছে না। এই অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প পাল্লার মজিদ মিসাইল সিস্টেম বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এই সিস্টেমটি রাডার ছাড়াই 15 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। 6 কিলোমিটার উচ্চতায় থাকা ড্রোন বা যুদ্ধ বিমানকে উচ্চ গতিতে ধাওয়া করে ধ্বংস করতে সক্ষম এই প্রযুক্তি। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক জ্যামিং বা ফ্লেয়ার প্রযুক্তি ব্যবহার করেও অনেক ক্ষেত্রে এই মিসাইলকে ফাঁকি দেওয়া সম্ভব হচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন গত 1 মাসে মার্কিন বাহিনী ইরানে 13,000-এর বেশি অভিযান পরিচালনা করলেও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ এখনও কার্যকর রয়ে গেছে। বিশেষ করে ইস্পাহান, সিরাজ এবং বন্দর আব্বাসের মতো কৌশলগত এলাকায় নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করছে ইরান। এই ঘটনাগুলো প্রমাণ করে সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তেহরান এখনও আকাশ সীমায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর জন্য বড় হুমকি হিসেবে টিকে আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে এবার স্যাটেলাইট চিত্র প্রকাশে কড়াকড়ি আরোপ করল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নির্দেশে যুদ্ধ কবলিত অঞ্চলের ছবি প্রকাশ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্যাটেলাইট ভিত্তিক তথ্য সেবাদানকারী মার্কিন প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও এমন পদক্ষেপের কারণে সংঘাতপূর্ণ এলাকার নির্ভুল তথ্য পাওয়া সংবাদ মাধ্যম ও গবেষকদের জন্য আরও কঠিন হয়ে পড়ল। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জেরে অগ্নিগর্ভ গোটা মধ্যপ্রাচ্য। অঞ্চলটির মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানছে IRGC। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাও কুলিয়ে উঠতে পারছে না মিসাইল প্রতিহত করতে। চলমান যুদ্ধে সব পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে সংবাদ মাধ্যম ও গবেষকদের জন্য সেসব চিত্র প্রকাশে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের বিশেষ অনুরোধে স্যাটেলাইট ভিত্তিক পর্যবেক্ষক ও তথ্য সেবাদানকারী মার্কিন কোম্পানি প্ল্যানেট ল্যাবস তাদের উচ্চমানের ছবি প্রকাশে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা কার্যকর করেছে। এর ফলে ইরান এবং এর আশপাশের সংঘাতপূর্ণ অঞ্চলের আকাশপথের রিয়েল টাইম বা তাৎক্ষণিক স্যাটেলাইট চিত্র এখন আর আগের মতো সহজে মিলবে না।
প্ল্যানেট ল্যাবস জানিয়েছে এখন থেকে তারা ম্যানেজড অ্যাক্সেস মডেলে কাজ করবে, অর্থাৎ বিশেষ জরুরি বা জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়া সংঘাতপূর্ণ এলাকার কোনো ছবি প্রকাশ করা হবে না। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পুরো ইরান, মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোর ঘাঁটি এবং পারস্য উপসাগরীয় রাষ্ট্রসমূহ। সাধারণত প্ল্যানেট ল্যাবসের ছবিগুলো সংবাদ মাধ্যম ও গবেষকরা কয়েক ঘন্টার মধ্যেই হাতে পেয়ে থাকেন। তবে বর্তমান নীতিমালার কারণে ভেন্টরের মতো অন্যান্য বড় স্যাটেলাইট সেবাদাতারাও একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তা কিংবা বৈদেশিক নীতির স্বার্থে যে কোনো বাণিজ্যিক স্যাটেলাইট কোম্পানিকে তথ্য প্রকাশে বাধা দেওয়ার ক্ষমতা রাখে যুক্তরাষ্ট্র সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, শত্রুপক্ষ যাতে স্যাটেলাইট চিত্র ব্যবহার করে সামরিক স্থাপনা বা রাডার সাইট টার্গেট করতে না পারে, সেজন্যই এই গোপনীয়তা। প্ল্যানেট ল্যাবস আরও জানিয়েছে, সংঘাত শেষ না হওয়া পর্যন্ত তাদের এই বিশেষ নীতিমালা বহাল থাকবে। যদিও এমন পদক্ষেপের কারণে যুদ্ধের মাঠের প্রকৃত চিত্র যাচাই করা সংবাদকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় নিহত 15। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক। ইরানের সশস্ত্র বিদ্রোহের অভিযোগে নিষিদ্ধ বিরোধী দল পিএমওআই এর 2 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকালে দেশটির সুপ্রিম কোর্ট দণ্ড বহাল রাখার পর এই 2 জনের ফাঁসি কার্যকর হয়। ইরানের বিচার বিভাগীয় ওয়েবসাইটের তথ্য মতে ওই 2 ব্যক্তি পিএমওআই এর সক্রিয় সদস্য ছিলেন এবং একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গেল বছরের শেষ দিকে গ্রেফতার হওয়া ওই ব্যক্তিদের বিপ্লবী আদালতে বিচার সম্পন্ন হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচার প্রক্রিয়াকে অস্বচ্ছ আখ্যা দিয়ে জানিয়েছে, গত মার্চ মাসেও একই সংগঠনের আরও 4 সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। এদিকে এই ঘটনাকে ব্যর্থ চেষ্টা উল্লেখ করে পিএমওআই জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ তাদের আন্দোলনকে আরও বেগবান করবে। ইরাকের বসরায় বিদেশি কোম্পানির একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ইরাকের বসরার প্রাদেশিক সরকারের মুখপাত্র জানান, রুমালিয়া তেল খনি এলাকায় বিভিন্ন বিদেশি কোম্পানি তেল মজুত করে রাখে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হওয়ায় ওই হামলা চালিয়েছে ইরান। ড্রোনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইরানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকেই ইরাকের কুর্দি অধ্যুষিত বিভিন্ন এলাকায় মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান। সর্বশেষ ইরাকে বিদেশি মালিকানাধীন তেলের ডিপোতে হামলার ঘটনা ঘটল। চলমান যুদ্ধের প্রভাব মারাত্মকভাবে পড়তে শুরু করেছে পর্তুগালে। জ্বালানি তেলের মূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পাশাপাশি বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেট্রোল বা ডিজেলের দাম বাড়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশটির ট্যাক্সি চালক ও উবার বা বোল্টের মতো রাইড শেয়ারিং করা পেশাজীবীরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে পর্তুগালে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থার তথ্য বলছে, যুদ্ধ শুরুর পরপরই মার্চে পর্তুগালে জ্বালানির মূল্য বেড়েছে 5.8%। সম্প্রতি প্রতি লিটার ডিজেল কিনতে ভোক্তাদের ব্যয় করতে হচ্ছে €2.22 থেকে 40 সেন্ট ও পেট্রোল €2.03 থেকে 25 সেন্ট পর্যন্ত, যা একেবারে অকল্পনীয় পর্তুগিজদের কাছে। জ্বালানি খাতে ভর্তুকির পাশাপাশি কর মওকুফের মতো সরকার নানা পদক্ষেপ নিলেও নাভিশ্বাস জনজীবনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটির ট্যাক্সি চালক ও উবার বা বোল্টের মতো রাইড শেয়ারিং পেশার সঙ্গে যুক্ত পেশাজীবীরা। জ্বালানি ব্যয় বাড়লেও ভাড়া একই থাকায় আর্থিক ক্ষতির মুখে এ খাতে থাকা বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অতিরিক্ত সময় কাজ করেও প্রত্যাশিত আয়ের মুখ দেখছেন না তারা। এখানে তেলের দাম বেড়েছে, বাট আমাদের ফেয়ারটা বাড়েনি, যে কারণে সংশ্লিষ্ট মহলকে বিশেষভাবে অনুরোধ, তারা যেন বিষয়টি বিবেচনা করে। চলমান তেলের দাম বাড়ার কারণে পর্তুগালে সমস্ত জিনিসের দাম অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। বিশেষ করে যেহেতু তেলের সাথে পরিবহন একটা বিষয় সম্পৃক্ত। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব পড়ছে দেশটির নিত্যপণ্যের বাজারেও। লাগামহীন বাড়ি ভাড়ার সঙ্গে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ন্যূনতম মজুরিতে কাজ করা কর্মজীবীরা। ডিজেলের দাম আরও 8 সেন্ট ও পেট্রোলের দাম আরও 3.5 সেন্ট বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা ডিজিইজি।
চলমান যুদ্ধ সংঘাত দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে ক্রমশ জটিল আকার ধারণ করছে ইউরোপের বিভিন্ন দেশের স্বাভাবিক জীবনযাত্রাও। পর্তুগালের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী অর্থনীতির দেশগুলো ভুগছে সব থেকে বেশি। তাই এসব দেশের জনগণের প্রত্যাশা দ্রুতই এই যুদ্ধ বন্ধ হবে, শান্তি ফিরবে এবং স্থিতিশীলতা ফিরবে গোটা বিশ্বে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। ইরান ইসরায়েল যুদ্ধের উত্তাপে টালমাটাল ইউরোপের শীর্ষ অর্থনীতির দেশ জার্মানি। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে দেশটিতে জ্বালানি তেলের দাম বাড়ায় দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সাধারণ মানুষ এখন ঝুঁকছেন বিদ্যুৎ চালিত সাশ্রয়ী গাড়ির দিকে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই জার্মানিতে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। দেশটির অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বাজারে ডিজেল, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে 20 থেকে 30%। জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়াকে জার্মানির শক্তিশালী অর্থনীতির জন্য বড় অশনি সংকেত হিসেবে দেখছেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি এই মুহূর্তে জ্বালানি তেলের দাম নিয়ে ভীষণ অস্থির সময় পার করছে। এর ফল সাধারণ মানুষের আয়ের উপর পড়বে। বিশেষ করে জ্বালানি তেল কিনতে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার অর্থ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তার মানে দুর্বল হয়ে যাচ্ছে জার্মান অর্থনীতি। পরিস্থিতি মোকাবিলায় জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির পরিবর্তে এখন ইলেকট্রিক কার বা বৈদ্যুতিক বাহনের প্রতি আগ্রহ বাড়ছে জার্মানদের। সাম্প্রতিক এক জরিপ বলছে অন্তত 50% মানুষ এখন বৈদ্যুতিক গাড়ি কেনার পক্ষে মত দিয়েছেন। জ্বালানি সাশ্রয়ে অপ্রয়োজনে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে জার্মান সরকার। একই সাথে পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রায় 8 লাখ বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে সংশ্লিষ্ট খাতে 3 বিলিয়ন ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে জার্মান প্রশাসন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের কারণে শুধু জার্মানি কিংবা ইউরোপ নয়, এখন মুদ্রাস্ফীতির কবলে পড়ে কঠিন সময় পার করছে গোটা বিশ্ব। অর্থনীতিবিদ ও জ্বালানি শক্তি নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলো বলছে, মধ্যপ্রাচ্যে অস্থিরতা না কমলে এবং ইরানে শান্তি ফিরে না আসলে বিপদ আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় আরও 3 জন নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক। এদিকে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ভয়াবহ প্রভাব ফেলেছে জ্বালানি সংকট। বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় হাসপাতাল, পানি, পয় নিষ্কাশন ব্যবস্থাতেও ব্যাঘাত ঘটছে। পাল্লা দিয়ে তীব্র হচ্ছে বেঁচে থাকা মানুষের আর্থিক সংকট। গাজার মধ্যাঞ্চলের আল জাওয়াইদায় একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলার ভয়াবহ দৃশ্য সামনে এসেছে। পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই দিনে খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলের গুলিতে আহত হয়েছেন আরও কয়েকজন ফিলিস্তিনি। গাজা সিটি ও জাবালিয়াতেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও প্রতিদিনই এমন হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এদিকে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে গাজায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় 75টি পানির কূপ বিদ্যুতের উপর নির্ভরশীল, যা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। বাস্তুচ্যুত পরিবারগুলোর নিরাপদ পানির সংকট আরও তীব্র হয়ে উঠছে। আমি ছোট ছোট পাত্রে পানি বহন করি। আমাদের বড় কোনো পানির ট্যাঙ্কি নেই, তাই বারবার যেতে হয় আর সবসময় পানি পাওয়া যায় না। কখনো কখনো আমার ছেলে পানি না নিয়েই ফিরে আসে। চিকিৎসা কেন্দ্র এখনো চালু আছে। তারা প্রচন্ড চাপের মধ্যে এবং ভেঙে পড়ার ঝুঁকিতে কাজ করছে। এসব হাসপাতালে জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। আল শিফা সহ বিভিন্ন হাসপাতাল জেনারেটরের উপর নির্ভর করে চলছে, কিন্তু জ্বালানি সংকটে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রেড ক্রস বলছে স্বাস্থ্য ব্যবস্থা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। একই সঙ্গে খান ইউনিসে মানুষ ভিড় করছে দাতব্য রান্নাঘরে, কারণ বাজারে পণ্য থাকলেও কেনার মতো অর্থ নেই অধিকাংশ পরিবারের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে বিশ্বজুড়ে স্টার সানডে উদযাপন। যিশুর পুনরুত্থানের দিনে ভ্যাটিকান সিটিতে নানা আয়োজন, গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠকের পর এ কথা জানান তিনি। এদিকে আলোচনার মধ্যে ইউক্রেনে রুশ হামলায় 15 জন নিহত হয়েছেন।
ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা আরও তীব্র হয়েছে। হতাহত হচ্ছে অনেক মানুষ। খার্কিভ অঞ্চলে একাধিক শহর ও গ্রামে সামরিক অভিযানে প্রাণহানি ঘটেছে। সুমি অঞ্চলে ড্রোন নিক্ষেপ করলে আহত হন শিশুসহ অনেকে। দক্ষিণ পূর্বাঞ্চলের নিকোপোলে একটি বাজারে ড্রোনের আঘাতে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। দোনেৎস্কেও প্রাণহানির খবর মিলেছে। ইউক্রেনের দাবি, এক রাতে প্রায় ৩ শতাধিক ড্রোন ছুড়েছে রাশিয়া, যার বেশিরভাগই ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে কিছু ড্রোন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে এবং বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। জবাবে রাশিয়ার রোস্তভ অঞ্চলে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা, যেখানে হতাহত ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরদোয়ান আবারও রাশিয়া ইউক্রেন সংলাপের আহ্বান জানান এবং কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল ও জ্বালানি সরবরাহের নিরাপত্তার উপর গুরুত্ব দেন। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর কথাও তুলে ধরেন। জেলেনস্কি জানিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। যে কোনো ফরম্যাটে নেতাদের পর্যায়ের বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে আলোচনা আয়োজনের উদ্যোগকে স্বাগত জানায় কিয়েভ। জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে কূটনৈতিক পথকে সক্রিয় করার উপর জোর দিচ্ছে ইউক্রেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভোটের প্রচারে বিজেপির থেকে অনেক আগে মাঠে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি, তৃণমূল ছাড়াও বাম কংগ্রেসের প্রচারণাও জমে উঠেছে। যদিও নির্বাচনের আবহে ভোটার তালিকা সংশোধনী ইস্যুতে রোজই বাড়ছে বিক্ষোভের ঘটনা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 15ই মার্চ ভারতের জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোটের তফসিল ঘোষণা করে। মাত্র 12 ঘন্টার মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা দেয় বিজেপি। দুদিন পিছিয়ে হলেও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। অনেক অভিনন্দন। 294 আসনের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারণায় মাঠে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। 2 দফার ভোটের প্রথম দফা যেহেতু রাজ্যটির উত্তরাঞ্চলে, তাই সেখানেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। শনিবারও উত্তরবঙ্গে প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। অভিযোগ তোলেন, বেছে বেছে একটি ধর্মের মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই সময় সভায় উপস্থিত তালিকা থেকে বাদ পড়া ভোটারদের সংখ্যা জানতে চাইলে প্রায় 90% মানুষই হাত তোলেন। এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। তাহলে ভোট দেবে কে? বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, সব ভোটাধিকার কেড়ে নেবেন মানুষের। তৃণমূল বিজেপির মতো জোর না থাকলেও নির্দিষ্ট কিছু আসনে প্রচার চালাচ্ছেন বাম ও কংগ্রেস প্রার্থীরাও। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ছাড়াও মাঠ চষে বেড়াচ্ছেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। শনিবারও ভোটার তালিকা থেকে বাদ পড়াদের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করতে দেখা গেছে। আমরা প্রথম থেকে বলেছি যে একজন যোগ্য ভোটারের নাম বাদ দিয়ে ভোট করা যাবে না। ওয়াকফ দিয়ে আপনি মানুষকে ফলস দিয়েছেন, এনআরসি দিয়ে ফলস দিয়েছেন। আজ 20 বছর ধরে ভোট দিয়ে আসছে, অথচ নাগরিকের কর্তব্য আমাদের 403 জনের ভোটের থেকে ক্যান্সেল করেছে। আমাদের যা নথিপত্র দেওয়ার দরকার সব দেওয়া হয়েছে, তারপরেও নাম কেন ডিলেট আসলো? যখন ভোট হয় আমরা ভোট দেই, তা কি জানি বাতিল করতে চাই। আমরা কত কষ্ট হচ্ছে দৌড়াদৌড়ি করতে। রোববার কোচবিহারের রাসমেলা মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের প্রচারণা শুরু করবে বিজেপিও। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারের 13 প্রার্থীর হয়ে প্রচার করবেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 23 এপ্রিল রাজ্যটির উত্তরের 152টি আসনে ভোট হবে, আর দ্বিতীয় দফায় দক্ষিণের 142টি আসনে ভোট গ্রহণ হবে। প্রায় সব দলই নিজ প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। বিজেপির কাছে কিন্তু এবার শুধু ভোটের লড়াই স্বাভাবিক লড়াই নয়। পশ্চিমবঙ্গে বিজেপির কাছে এই তাদের সংগঠন এবং বিজেপির মুখ রক্ষার লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনি জানেন যে এই গোটা দেশে কেন্দ্র এবং রাজ্য শাসিত যে রাজ্যগুলো রয়েছে সব মিলিয়ে 36টি স্টেট রয়েছে। তার মধ্যে 28টি রাজ্যের 14টি রাজ্যে সরাসরি বিজেপির মুখ্যমন্ত্রী তারা মুখ্যমন্ত্রিত্ব করছেন, আর বিজেপি এনডিএর সঙ্গে জোটের হিসেবে সেই সংখ্যাটি 19টি। পশ্চিম
পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এই তিনটি যে রাজ্যে এবার বিধানসভা নির্বাচন হচ্ছে, এই তিনটি কিন্তু অ-বিজেপি রাজ্য। আর এই সবশেষ বিধানসভা নির্বাচন যেহেতু 2021 সালে বিজেপির সঙ্গে তৃণমূলের একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হয়েও শেষ পর্যন্ত তৃণমূল তার অস্তিত্ব টিকিয়ে রাখে এবং তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অবশ্য বিজেপি বলছে যে এবার তাদের এই রাজ্যে 294টি আসনের মধ্যে 170টি আসনের লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছেন এবং সেই 170 আসনের লক্ষ্য নিয়ে এবার বিজেপি মাঠে নামছে। এবং কিছুক্ষণের মধ্যে আপনি জানেন যে প্রতি বছরই 2021-এ আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের সময় যে বিজেপির আনুষ্ঠানিক যে প্রচারণা শুরু করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই কোচবিহার উত্তরবঙ্গের রাসমেলা ময়দান থেকে 2024-এর লোকসভা নির্বাচনেও যে দলীয় প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটিও দেখা গিয়েছিল যে কোচবিহারের রাসমেলা ময়দান থেকে। এবারও দেখা যাচ্ছে যে তাদের এই পয়া মাঠ রাসমেলা ময়দান থেকেই কিন্তু এবার প্রধানমন্ত্রী তার দলীয় যে প্রার্থী 294 জন প্রার্থীর হয়ে প্রচারণা শুরু করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু আনুষ্ঠানিকভাবে তাদের যে নিজস্ব রাজ্যের নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যে প্রচার করেছেন। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী যে ভবানীপুর কেন্দ্রে লড়াই করছেন, সেখানে শুভেন্দু অধিকারী যখন মনোনয়নপত্র দাখিল করেছেন তখনও আমরা দেখেছি যে দেশটির শীর্ষ নেতা বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও প্রচার করতে, কিন্তু আনুষ্ঠানিকভাবে বিজেপির প্রার্থীদের হয়ে প্রচারে আজকেই কিন্তু ফিতে কাটবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং দেখা যাক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে রাজ্যে তার প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং তার লক্ষ্যবস্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কি বলেন। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের হয়ে কিন্তু চষে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন। আজকেও কিছুক্ষণ আগে মুর্শিদাবাদে তিনি একটি সভা করেছেন, দলীয় সভায় তিনি কিন্তু একেবারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুজনকে লক্ষ্যবস্তু করেছেন। এবং বিজেপি যে শুধু রাজ্যে নয়, আগামী লোকসভা নির্বাচনে 2029 আপনি জানেন যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু কেন্দ্র থেকে তাদের যে শাসন ব্যবস্থা সেটি কিন্তু তারা পরাজিত হবে। এবং একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যে ভোটার তালিকা সংশোধনের নামে যে ভারতের নাগরিকত্ব হরণ করা হচ্ছে এবং বিশেষ একটি ধর্মের মানুষকে বেছে বেছে কাটা হয়েছে, সে কারণে 2024-এর যে লোকসভা নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও কিন্তু নির্বাচনটি অবৈধ নয় এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগেরও দাবি জানিয়েছেন। তো এইভাবে আগামী কয়েকদিন আপনি জানেন যে 23 এবং 29-এ 2 দফা বিধানসভা ভোট, আগামী কয়েকদিন রাজনীতির মাঠ উত্তপ্ত থাকবে, এটি কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে। তো এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারণা আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। লেবাননে নিহত 3 ইন্দোনেশীয় শান্তিরক্ষীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দেশে ফেরত পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত শোকানুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো, নিহতদের স্বজন এবং সামরিক কর্মকর্তারা। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর অধীনে দায়িত্ব পালনকালে লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক 2টি ঘটনায় তারা নিহত হন। স্পেনের গ্র্যান্ড ক্যানারিয়ার কাছে সাগর থেকে 47 জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্পেনের সামুদ্রিক উদ্ধার সংস্থা জানায়, গ্র্যান্ড ক্যানারিয়া দ্বীপের দক্ষিণে প্রায় 27 মাইল দূরে একটি ক্যানোতে ভেসে থাকা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে 44 জন পুরুষ ও 3 জন নারী রয়েছেন বলে জানিয়েছে রেড ক্রস। পরে তাদেরকে স্থানীয় একটি বন্দরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভারতের মধ্যপ্রদেশের একটি বহুতল ভবন ধসে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। আটকে পড়াদের উদ্ধারে কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিয়ম না মেনে ভবনের নির্মাণ কাজ এবং পাশের জমিতে খনন একসঙ্গে চলার কারণেই এমন দুর্ঘটনা বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার ভারতের মধ্যপ্রদেশের অনুপপুর জেলায় একটি বহুতল ভবন হঠাৎ ধসে পড়ে। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। ধসের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে যোগ দেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও শাহডোল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান চলছে এবং ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হয় ভবনের ওপর তলায় চলমান নির্মাণ কাজ এবং পাশের জমিতে একসঙ্গে খনন কাজই ধসের মূল কারণ। অভিযোগ রয়েছে এসব কাজের জন্য প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি, ফলে অবৈধ নির্মাণ ও নিরাপত্তা মানদণ্ড না মানার বিষয়টি সামনে আসছে। ঘটনার পর স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনুমোদনহীন নির্মাণ চললেও আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। কর্মকর্তারা জানিয়েছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের জ্বালানি নিষেধাজ্ঞায় ধস নেমেছে কিউবার পর্যটন খাতে। জ্বালানি সংকটে বাতিল হচ্ছে একের পর এক ফ্লাইট। প্রভাব পড়েছে ক্ষুদ্র শিল্পেও। বাধ্য হয়ে বন্ধ করতে হচ্ছে অনেক প্রতিষ্ঠান। এতে কাজ হারিয়ে বিপাকে হাজারো পরিবার। এক সময়ের প্রাণবন্ত শহর কিউবার হাভানা এখন প্রায় ফাঁকা। পর্যটকের অভাবে অলস সময় পার করছেন চালকরা। আগে দিনে 4টি ট্রিপ পাওয়া গেলেও এখন একটি মেলাও ভার। আগের মতো আর নেই। বর্তমান পরিস্থিতির কারণে পর্যটক উল্লেখযোগ্য হারে কমে গেছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি নিষেধাজ্ঞায় কিউবার পর্যটন খাত মারাত্মক সংকটে পড়েছে। জ্বালানি সংকটে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হচ্ছে। এতে পর্যটকের আনাগোনা কমেছে কিউবায়। চরম বিপাকে পড়েছেন এই খাতের সঙ্গে যুক্ত হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসাও। হস্তশিল্প থেকে শুরু করে রেস্তোরাঁ সবখানেই বিক্রি কমে গেছে। অনেক ক্ষেত্রে হোটেল বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন অস্থিরতা এবং ভ্রমণ সতর্কতা সব মিলিয়ে পর্যটকদের কাছে গন্তব্য হিসেবে আকর্ষণ হারাচ্ছে কিউবা। এটি এমন একটি স্থান যা আন্তর্জাতিক পর্যটনের ওপর নির্ভরশীল। ফ্লাইট স্থগিত হওয়া, জ্বালানি বিনিয়োগের সমস্যা এবং চলমান এই সংকটের নানা জটিলতার ফলে স্বাভাবিকভাবেই পর্যটকের সংখ্যা ব্যাপকভাবে কমেছে। সরকারি পরিসংখ্যান বলছে 2026 সালের ফেব্রুয়ারিতে কিউবায় আন্তর্জাতিক পর্যটক এসেছে মাত্র 70,000-এর কিছু বেশি, যা আগের বছরের তুলনায় 50%-রও কম। এই পতন দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন জ্বালানি সরবরাহে বাধা, সরবরাহ চেইন ভেঙে পড়া এবং ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার একটি চক্র তৈরি হয়েছে। এর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ কিউবানদের। রাইসা জান্নাত, সময় সংবাদ। ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসবের আমেজে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে ইস্টার সানডে। খ্রিস্ট ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ক্রুশবিদ্ধ হওয়ার 3 দিন পর পুনরুত্থান ঘটে যীশু খ্রিস্টের। দিবসটি উপলক্ষে ভ্যাটিকান সিটিতে পোপের সঙ্গে বিশেষ প্রার্থনায় অংশ নেন হাজারো অনুসারী। এ সময় বিশ্ব শান্তি, সহমর্মিতা আর মানবতার বার্তা তুলে ধরা হয়। ইতালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে উদযাপিত হচ্ছে দিনটি। ভারতেও খ্রিস্ট ধর্মানুসারীদের ব্যাপক উদ্দীপনায় পালিত হচ্ছে ইস্টার সানডে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান তেহরানের। নিখোঁজ পাইলটকে উদ্ধারের দাবি ওয়াশিংটনের। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় নিহত 15। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক। এবং বিশ্বজুড়ে ইস্টার সানডে উদযাপন। যিশুর পুনরুত্থানের দিনে ভ্যাটিকান সিটিতে নানা আয়োজন। গির্জায় গির্জায় বিশ্ব শান্তির জন্য প্রার্থনা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।